আমেরিকার যে সেন্টকম মানে কমান্ড সেন্টার আর কি, মিলিটারি কমান্ড সেন্টার, তো তারা কিন্তু অলরেডি যে বলছে 8,000 ইরানিয়ান টেরর টার্গেটস হিট সোফার, এই পর্যন্ত 8,000 জায়গাতে ইরানে আঘাত করছে। এই যে কিভাবে আঘাত করছে, তাই না, একেবারে তামা করে দিচ্ছে। এই যে খালি মনে হয় টার্গেট প্র্যাকটিস করছে। এই পর্যন্ত যত অস্ত্রঘাতী এগুলো বানাইছিল, পরীক্ষা নিরীক্ষা করে দেখি কত অ্যাকুরেটলি এইগুলো কাজ করে। অনেকটা এরকম কিছু মনে হচ্ছে না যে হলেও তো একেবারে এত সুনির্দিষ্ট লক্ষ্য ভেদ কীভাবে করে, খুবই জটিল একটা অবস্থা। আমেরিকা এবং ইসরায়েলের গোডাউনে যত অস্ত্রঘাতী বোমা টোমা ছিল না, সব মনে হয় যে এখানে তারা এখন ব্যবহার করবে। উদ্দেশ্য একটা, ওই যে অনেক দিন ধরে পুরনো হয়ে গেছিলো না, কেজি ধরে হয়তো ব্যস্ত, এখন যুদ্ধে একটা লাগাইয়া তারপরে এই জায়গায় ব্যবহার করছে। আবার নতুন অস্ত্রপাতি যেগুলো তৈরি করছে সেগুলো কতটা কাজ করে সেটাও পরীক্ষা নিরীক্ষা করছে। যুদ্ধ মানেই যে খালি ধ্বংস তা কিন্তু না, যুদ্ধ মানে কিন্তু নতুন উদ্ভাবনীয় বটে, মানে নতুন টেকনোলজির উদ্ভাবন ঘটে, নতুন অনেক কিছুর আবিষ্কার কিন্তু হয়। যুদ্ধ মানে শুধুই মাত্র যে ধ্বংস, বিষয়টা তা না। অবশ্যই ধ্বংস যেমন একটা সাইড, ঠিক তেমনি অন্য একটা সাইডও আছে। এই যুদ্ধের মধ্যে নতুন অনেক টেকনোলজি আবিষ্কার হয়। এবং এই পৃথিবীতে এ পর্যন্ত যত যুদ্ধ লাগছে, এ পর্যন্ত যত যুদ্ধ হয়েছে, প্রত্যেকটা যুদ্ধ থেকে মানুষ কিন্তু নতুন প্রযুক্তি উদ্ভাবন করে। তার মধ্যে অন্যতম হলো এই যে এখন মানুষের জীবন রক্ষাকারী ওষুধ আছে না, অ্যান্টিবায়োটিক ওষুধ, এইটা তো এখন সবাই জানে এবং এটা কিন্তু জীবন রক্ষাকারী ওষুধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন ব্যাপকভাবে এই যে মানুষ আহত হচ্ছিল না, তো সাধারণত হয় কি, আহত হলে ওইখানে ইনফেকশন হয়, মানে সংক্রমণ হয়, ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত কিন্তু অ্যান্টিবায়োটিক ওষুধ ছিল না। তখন কিন্তু এই আহত যে সৈনিক, তাদের বাঁচানোর জন্যই পরীক্ষা নিরীক্ষা করে ওয়ান্স আপন এট এ টাইম পেনিসিলিন আবিষ্কার করা হয়। পেনিসিলিন সম্ভবত কে আবিষ্কার করেছিল? আলেকজান্ডার ফ্লেমিং মনে হয়। তো এই পেনিসিলিনই পরবর্তীতে নানা কায়দায়, নানাভাবে, নানা তরিকায় বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিকের আবিষ্কারের পথিকৃৎ হয় আর কি। তো অতএব যুদ্ধ শুধু ধ্বংস আনে না, যুদ্ধ অনেক নতুন জিনিসও আনে। বাট তারপরেও আমি বস্তুত ওই সমস্ত বিষয় আলাপ করার জন্য ভিডিওর অবতারণা আমি করি নাই। আমি আসলে যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে এখানে যারা নাকি মুমিন মুসলমানরা আছে, তাই না, তারা তো খুবই উৎফুল্ল। এত বিমান, বোমা, মিসাইল এত ইরানের উপরে মারা সত্ত্বেও যারা নাকি মুমিন মুসলমান তারা দেখলাম যে এত অস্ত্রপাতি আঘাত সহ্য করার পর ইরানের যেন তেমন কিছুই হয় নাই, বরং ইরান পাল্টা এই যে দিয়েগো গার্সিয়াতে নাকি মিসাইল ছুটছিল নাকি ড্রোন, এখন ওই পর্যন্ত গেছে। তাতেই দেখলাম যে মুমিন মুসলমানের মহা খুশি। আরে ভাই, এতদিন ধরে এই ইরান, তারা মিসাইল প্রজেক্ট আছে, তাই না, মিসাইল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে। তো 2-1টা মিসাইল ওই ইরান থেকে দিয়েগো গার্সিয়া পর্যন্ত যাবে না, 4,000 কিলোমিটার দূর পর্যন্ত? এটা কি করে হয়? এটা তো হতেই পারে নাকি? এটা তো হতেই পারে, এটাতে তো বিষয়ের কিছু নাই। কিন্তু কথা হচ্ছে যে দিয়েগো গার্সিয়া পর্যন্ত গেল ওকে, বাট সেই মিসাইল বা ওই ড্রোন, এইটা কি দিয়েগো গার্সিয়াতে যে আমেরিকান ঘাঁটি আছে তার কি কোনো ক্ষতি করতে পারছে নাকি? পারেনি। তাহলে কিন্তু এইটা বলার জন্য বস্তুত আমি এই ভিডিওটা বানাচ্ছি না। আমি আসলে একটা জিনিস বলতে চাচ্ছি, এই ইরান দেখেন যে এই বছরের পর বছর ধরে কি বিপুল পরিমাণে এই যে মিসাইল তৈরি করেছে, তাই না, ড্রোন তৈরি করছে। তার মানে ওদের রাষ্ট্রীয় ইনকামের সিংহভাগই তারা খরচ করছে এইগুলো উৎপাদনে। আর একটা বড় অংশ আবার ব্যয় করছে ওই হেজবুল্লাহর পেছনে, হুতির পেছনে, হামাসের পেছনে।
এবং সিরিয়ায় নানা রকম যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আছে, সন্ত্রাসী গোষ্ঠী তাদের পিছনে, তাই না? জনগণের জন্যে এই ইরানের সরকার যে কোনো পয়সা কড়ি খরচ করছে? অন্তত এদের এই অস্ত্রভাণ্ডার দেখলে মনে হয় না এই যে এত মিসাইল যে সাইলো বা মিসাইলের যে গোডাউন অনেকগুলো তো ধ্বংস করছে, কিন্তু তার বড় শেষ নাই। মনে হচ্ছে যে ইরান একটা কামধেনু পেয়েছে, যে কামধেনু থেকে খালি মিসাইল বের হয় আর কি ওই ড্রোন বের হয়, শেষ নাই। তাহলে বছরের পর বছর ধরে কি বিপুল পরিমাণ তারা এই পয়সা এর পিছনে খরচ করছে, অন্তত এটুক থেকে তো বোঝা যায়, তাই না? আসলে যেটা আমার উপসংহার সেটা হলো যে একটা দেশের সরকার যদি এরকম ফ্যানাটিক এবং উন্মাদ হয়, তাও মনে করেন যে থার্ড ওয়ার্ল্ড একটা কান্ট্রির মতো একটা যদি দেশ, মানে ইরান তো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, তাই না? তো এদের যে শাসক গোষ্ঠী ফ্যানাটিক, তো যখন ফ্যানাটিক বা উন্মাদ হয় তখন কি অবস্থা হতে পারে ওই দেশটার, তার একটা উজ্জ্বল নমুনা হলে যে ইরান। এদের তেল ছিল বিক্রি করে এদের জীবনযাপন, এদের জনগণের জীবনযাপনের মান অনেক উন্নত করতে পারতো। একসময় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই কাজ করার জন্য ইরানে যেত, বাংলাদেশ থেকেও বহু মানুষ যেত, বিশেষ করে ডাক্তাররা তো যেত, আমি যতটা জানি। তখন এখানে আয় উপার্জনের অনেক ব্যবস্থা ছিল, তাই না? তো সেই দেশটা কি করল দেখেন, শুধুই মাত্র একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রটা কি? ইসরায়েল, তাকে ধ্বংস করার জন্যে এবং একই সঙ্গে আরব দেশের বিভিন্ন ওই যে সুন্নি প্রধান দেশগুলোকে হুমকি ধামকি দেওয়ার জন্যে এরা তাদের সমস্ত শক্তি, সম্পদ, মেধা সব তারা ব্যয় করছে শুধুই মাত্র অস্ত্র উৎপাদনে। ফলাফল জনগণের ভাগ্য একেবারে পুরা ফকফকা। $1 পরিমাণ নাকি 15 লক্ষ রিয়াল। চিন্তা করা যায়, মানে ওদের দেশে টাকার কোনো মূল্যই নেই। আমি জানি না, এখন ওরা বস্তা ভরে টাকা মার্কেটে নিয়ে যায় আর মনে হয় যে ওই ছোট পলিথিনের ব্যাগে করে হয়তো কিছু বাজার সওদা করতে পারে, তাই না? কারণ $1 সমান যদি 15 লক্ষ রিয়াল হয় তো বিষয়টা তো আসলে ওরকমই হবে, তাই না? তো ওদের দেশের মানে নর্মালি আমাদের বাংলাদেশে মনে করেন রাস্তাঘাটের আশেপাশে যে কাগজ পড়ে থাকলেও তার যে একটু দাম আছে, এই ইরানের যে নোট, লিরা না রিয়াল, হ্যাঁ রিয়ালের রিয়াল নাকি রিয়ালই তো, রিয়ালের সেই দামও নেই। কি ভয়ঙ্কর অবস্থা, তাই না? বাংলাদেশেও কিন্তু একটা গোষ্ঠী আছে যারা কিন্তু ইরানের মতোই এই বাংলাদেশের যাবতীয় আয় উপার্জনটা আছে সেটা দিয়ে অস্ত্রপাতি কিনতে চায় এবং ভারতের বিরুদ্ধে জিহাদ করতে চায়, তাই না? জনগণ খাইলো কি না খাইলো এগুলি এদের নিয়ে এদের কোনো চিন্তা ভাবনা নাই। এদের ধান্দা হলো যে অস্ত্রপাতিটাতে কিনে, ওই যে জামাত ইসলামের এক নেতা বলছিল না যে 50 লক্ষ লোক নাকি প্রশিক্ষিত আছে যারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মেন্টালি প্রিপেয়ার্ড। এর মানে কি? এদের চিন্তা চেতনা কীরকম? জনগণের ভাগ্য বা জনগণের জীবন মানের উন্নয়ন নিয়ে এদের চিন্তা ভাবনা নাই। এদের চিন্তা খালি জিহাদ ছাড়া কোনো কথা নেই। জিহাদ চাই, জিহাদ করে বাঁচতে চাই। ও না, জিহাদ করে বাঁচতে চাইবে কেন? জিহাদ করে মরতে চাই, তাহলে শহীদের শুধু 72 হুরের কাছে চলে যাবে, তাই না? এই ইরানও কিন্তু একই জিহাদ। দেশের জনগণ খাইলো কি না খাইলো এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। এই হলো ধর্মোন্মাদ একটা জাতি বা রাষ্ট্রের বৈশিষ্ট্য। ধর্মোন্মাদ না কীভাবে একটা দেশ এবং সমাজ ধ্বংস করে দিতে পারে তার একটা উল্লেখযোগ্য নমুনা হলো এই ইরান। এই ইরানকে দেখে এখন বাকি দেশ যেগুলো আছে যেখানেও নাকি ধর্মোন্মাদনা আছে তারা কি কোনো শিক্ষা টিকা নিবে নাকি জানি না। কারণ ধর্মোন্মাদনা মানুষের মধ্যে যখন ঢোকে তখন তো আসলে এরা আর কোনো শিক্ষাই নেয় না। ধন্যবাদ।